সরকার ভাই, দ্য কিং অফ ঢাকা। লিখেছেন কায়নাত খান কবিতা। পাঠ করছি অষ্টাদশী। পারিসা রে পারিসা, তোর পাল্টে গেছে মন। পারিসা রে পারিসা, তোর একই আচরণ। মিনা মঞ্জিলের নিচতলায় কসাইখানায় দাঁড়িয়ে তানভীর সরকার ধীর স্বরে গুনগুন করতে থাকে। কথাগুলো যেন কারো জন্য নয়, নিজের ভেতরের দহনকে উস্কে দেওয়ার জন্য। তার চোখে এক ধরনের শীতল আগুন বিরাজ করে। টেবিলের উপর রাখা রিভলভারটা তুলে ভালো মতো দেখতে থাকে সে। তানভীর সরকারের ঢোল বাজাবি আর সে মুখে চুনো পাউডার মাখবি? বোকানারি, দিন শেষে হবে আমারই। তার কণ্ঠে গর্জন নেই, বরং বরফের মতো ঠান্ডা দৃঢ়তা। পিছন থেকে মাস্টার নবাব ডাক দিয়ে বলে, বড় ভাই, সব রেডি। নবাবের ডাক শুনে পেছন ফিরে তাকায় তানভীর সরকার। হাতে থাকা রিভলভারটি পুরোটা লোড করতে করতে বলে, খেলা হবে। কিছুক্ষণ পরই বাইকের ইঞ্জিনের শব্দে কেঁপে ওঠে আরশিনগরের পুরো রাস্তা। যেন রাজা তার সৈনিক নিয়ে ছুটে চলেছে রাজ্য জয় করতে। তবে এখানে রাজ্য তানভীর সরকারের হলেও রানী এখনও তার নয়, যাকে জয় করারই এখন তার একমাত্র লক্ষ্য। 3 ভাগে বিভক্ত বাইকগুলো সবার সামনে তানভীর সরকারের বাইক, সাদা শুভ্র পাঞ্জাবি, চোখে কালো চশমা। পেছনে সারি সারি 20-30টা বাইক, সবাই কালো পোশাকে, মুখ শক্ত, হাতে ধারালো রামদা, যেগুলোর ঝলক রাস্তার আলোয় চিকচিক করতে থাকে। রামদা তানভীর সরকারের এক সিগনেচার অস্ত্র হলেও এই অবধি সে ছাড়া আর কেউ এটি ব্যবহার করেনি। কিন্তু আজ সকলের হাতে একটি করে রামদা। ইঞ্জিনের শব্দ একসাথে উঠতেই মনে হয় যেন ঝড় বইছে বাইরে, ধুলো উঠছে, পথচারীরা ভয়ে সরে দাঁড়াচ্ছে, দোকানিরা তাড়াতাড়ি শাটার নামাচ্ছে। 1996-এর সেই সময়, ক্ষমতা মানেই দখল, আর দখল মানেই শক্তির প্রদর্শন। আরশিনগরের সরকার বাড়ির ভদ্র ছেলে হলেও পুরো ঢাকা শহরের কালো দুনিয়াটি চলে তার কথাতে। তানভীরের দল শহরের প্রধান সড়কে ওঠে। তাদের বাইকের হেডলাইটগুলোর অন্ধকার চিরে এগিয়ে যেতে থাকে। পুরান ঢাকার সরু গলিগুলো আজ যেন অন্য রূপে সেজেছে। পুরনো দালানগুলোর বারান্দায় ঝুলছে রঙিন বাল্বের মালা, কোথাও লাল, কোথাও সবুজ, কোথাও হলুদ আলো টিমটিম করছে। বাতাসে মিশে আছে বিরিয়ানি, কাবাব আর গরুর কষার মশলার গাঢ় গন্ধ। পুরান ঢাকার খানদানি কসাই বংশের বাড়ি সিদ্দিকী বাড়ি আজ উৎসবের মুখর। পারভেজ সিদ্দিকের একমাত্র মেয়ে আয়েশা সিদ্দিকা আদর। তবে এ এলাকায় তাকে খুব কম মানুষই ওই নামে ডাকে। সবার কাছে সে পারিসা নামে পরিচিত। পারভেজ কসাইয়ের মেয়ে পারিসা। বাড়ির বিশাল উঠোনে বাঁশ বেঁধে প্যান্ডেল তোলা হয়েছে। সাদা কাপড়ের উপর গোলাপি কাপড়ের সাজ, চারপাশে ফুলের মালা। একপাশে বড় বড় ডেকচিতে রান্না হচ্ছে গরুর কাচ্চি, রেজালা, মোরগ পোলাও। কয়েকজন রাঁধুনি বিশাল খুন্তি দিয়ে ডেকচি নাড়ছে, আর পাশে দাঁড়িয়ে কয়েকজন তরুণ মজা করে কথা বলছে। গলির মুখে বসানো হয়েছে সাউন্ড বক্স, কখনো পুরনো বাংলা গান বাজছে, কখনো বিয়ের ঢোল। ছেলেপুলেরা দৌড়াদৌড়ি করছে, কেউ আতশবাজি ফাটাচ্ছে। বাড়ির ভেতরে নারীদের আলাদা কোলাহল। বয়স্ক খালারা শাড়ির আঁচল গুটিয়ে ব্যস্ত, কেউ গয়না ঠিক করছে, কেউ মেহেদি মাখাচ্ছে। তরুণীরা হাসতে হাসতে গল্প করছে, কারো হাতে কাচের চুড়ি, কারো চুলে গাজরা ফুল। হলুদ সন্ধ্যার এই মাহেন্দ্রক্ষণে দূর থেকে ভেসে আসে একসাথে অনেকগুলো বাইকের গর্জন। প্রথমে কেউ বিষয়টি গুরুত্ব দেয় না, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই শব্দটা কাছে চলে আসে। তারপর হঠাৎ করেই পুরো গলি যেন কেঁপে ওঠে। একটার পর একটা বাইক ঢুকে পড়ে সরু পুরান ঢাকার সেই গলিতে। 20, 25, 30টা বাইক, সবাই কালো পোশাকে, চোখে কালো চশমা। বাইকের হেডলাইট একসাথে জ্বলে উঠতেই পুরো গলি সাদা আলোয় ভেসে যায়। মুহূর্তের মধ্যে রাস্তা পুরো দখল হয়ে যায়। গাড়ি তো দূরের কথা, একজন মানুষও ঠিকমতো পাশ কাটিয়ে যাওয়ার জায়গা পাবে বলে সন্দেহ। ঢোলের শব্দ থেমে যায়, সাউন্ড বক্সের গান যেন আচমকা নিস্তেজ হয়ে পড়ে। চারপাশের হাসি কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায়। বাড়ির সামনে বাইক থেকে নেমে দাঁড়ায় তানভীর সরকার। লম্বা দেহ, সাদা পাঞ্জাবি, চোখে কালো চশমা, ঠিক 90 দশকের সালমান শাহ। তার মুখে এমন এক কঠিন ভাব যেন চারপাশের সব কিছু তার জন্যই থেমে আছে।
হাতে একটি বিশাল মাইক। মাইক হাতে নিয়ে সদর দরজার সামনে ধীর পায়ে এগিয়ে আসে তানভীর সরকার। পেছনে সারি করে দাঁড়িয়ে থাকে তার লোকেরা। পুরো গলি এখন নিস্তব্ধ। মানুষজন বারান্দা, জানালা আর ছাদের কিনারায় দাঁড়িয়ে তাকিয়ে দেখার চেষ্টা করে। আসলে হচ্ছেটা কি? বর তো এটা নয়, এটা তো সরকার ভাই। এখানে তার কি কাজ? তবে কি আবারও? তানভীর সরকার মাইকটা হাতে তুলে মুখের সামনে নেয়। এই পারিসা, তুই বের হবি নাকি আমার আসতে হবে? 5 অব্দি গুনতাছি। তানভীর সরকার পেছন তাকিয়ে তার লোকদের ইশারা করে গোনার জন্য। তানভীর সরকার ইশারা দেওয়ার সাথে সাথে বাইকে বসে সকলে স্লোগানের মতো একসাথে 1 2 3 অব্দি গুনতে থাকে। যখন তারা একসাথে 4 বলে ওঠে, ঠিক তখনই সদর দরজা দিয়ে হলুদ শাড়ি পরিহিত একজন নারী বেরিয়ে আসে, যাকে দেখার পর হাতের ইশারা করে সবাইকে গুনতে বারণ করে তানভীর সরকার। নবাব? জি বড় ভাই, আমার রামদাটা একটু দে তো। বেইমানি নারীর রক্তে আজকে পাঞ্জাবি লাল করব। বিয়া তো আমি করবারই চাই, মাগার মন মতো পোলা তো ডাউনলোডই হয় নাইকা। আয়শার এই কথাটা শুনে খানিকটা বিষম খেয়ে বসে জান্নাতি, যেন হঠাৎ করে খুব অদ্ভুত একটা কিছু শুনে ফেলেছে সে। মুখটা একটু হা হয়ে আসে তার। হালকা কেশে গলা পরিষ্কার করে নেই সে, কারণ ইতিমধ্যে আয়শা 13খানা পাত্রকে রিজেক্ট করে দিয়েছে। তাদের রিজেক্ট হওয়ার প্রধান কারণ ছিল আয়শার মনে কাউকে দেখে ঘন্টি না বাজা। প্রেমে পড়লে মনে ঘন্টি বাজে, এই অন্ধবিশ্বাস রয়েছে আয়শার মন জুড়ে, যার ফলে 22 বছরের আয়শা সিদ্দিকা আদরের বিয়ে হচ্ছে না। অবশ্য হচ্ছে না বললে ভুল হবে, কারণ বিয়ের জন্য ছেলেরা তো আসে, কিন্তু ফেরত যাওয়ার সময় তাদের সাথে এমন অনেক অঘটন ঘটে যায় যার ফলে বিয়ে নামক ফুল আয়েশার কপালে ফুটছে না। অবশ্যই অঘটনগুলো তার নিজের সাঙ্গপাঙ্গ দিয়ে ঘটানো, কারণ একটাই, মনে ঘন্টি না বাজা। এতগুলো পাত্র দেখার পরেও তার মন মতো কেউ হলো না, এটাই যেন তাদের কাছে সবচেয়ে বড় বিস্ময়কর ব্যাপার স্যাপার। পাশে হাঁটতে থাকা কাকুলি তখনই একটু ঘাড় বাঁকিয়ে আয়েশার দিকে তাকায়, মুখে একখানা দুষ্টু হাসি টেনে বলে, দেখ আয়েশা। আয়েশা সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে তাকায় কাকুলির দিকে। সেই দৃষ্টিটা এতটাই কড়া যে কাকুলি মুহূর্তেই বুঝে যায় সে খুব বড় মাত্রায় ভুল করে ফেলেছে। আয়েশা নামে ডাকাটা তার একদমই পছন্দ না, কারণ এই নামে ডাকার অধিকার শুধুমাত্র তার আব্বাজানের রয়েছে। অন্য কেউ ডাকলে গা পিত্তি জ্বলে যায় তার। নিজের ভুল বুঝতে পেরে কাকুলি দ্রুত জিহ্বায় ভেঙচি কাটে। তারপর নাটকীয় ভঙ্গিমায় মুখে বড়সড় হাসি টেনে বলে, ওহ সরি, পারিসা, পারভেজ কাকার সেরি পারিসা। আয়েশা তখনও গম্ভীর মুখে তাকিয়ে কয়েক সেকেন্ড, তারপর একটু শান্ত হয়ে বলে, ঠিক আছে, এবার কি কইবার চাইছিলি? কাকুলি একটু সাহস জোগাড় করে বলে, এই যে তুই বাড়িতে শান্ত আর বাইরে ভণ্ড সাজে থাকোস, এমন সেম কালারের মানে, এমন সেম চরিত্রের পোলা যদি তোর কপালে জুটে, বাড়ি থেকে বাইর হস বোরখা পইরা আর ভার্সিটি আওয়ানোর সময় ফাঁকা রাস্তায় গিয়ে বোরখা টোরকা খুললা চোখে চশমা দিয়া নায়িকা শাবনূর সাইজা ঘুরে বেড়াস, এমন 420 যদি তোর জামাইও হয়। কথাটা শেষ হতে না হতেই আয়েশার চোখে চিকচিক করে ওঠে। এক ঝটকায় কাকুলির গলায় হাত দিয়ে তাকে একটু নিচু করে ফেলে, তারপর পিঠে টুপটাপ 3-4টা কিল বসিয়ে দেয়। ওরে মারে, পিঠ গেল। কাকলি কুঁকড়ে যায়, কিন্তু মুখে হাসিটা তখনও অম্লান হয়ে রয়েছে। আয়েশা তারপর গলা উঁচু করে গর্বিত ভঙ্গিতে বলে, আমার জামাই হইব বিশ্ববিখ্যাত ভদ্রলোক, যাকে এক নামে বাংলাদেশের সবাই চিনব। ভদ্রগিরিতে পিএইচডি করা হইব, যাকে দেখলে মানুষ সম্মানের সহিত সালাম দিয়ে উঠব, কইব, আরে এ লোক তো মহান। আয়েশার চোখে তখন অদ্ভুত এক আত্মবিশ্বাস ফুটে ওঠে, যেন সে নিজের ভবিষ্যৎটা পরিষ্কার দেখতে পাচ্ছে। তার স্বামী হবে এমন একজন মানুষ যার নাম শুনলেই মানুষ চিনে ফেলবে, সম্মান করবে। সাধারণ কেউ নয়, একবারে সবার পরিচিত একজন, যিনি কখনো সিগারেট খায়নি, মারামারি করেনি, রক্তের সাথে কোশ্চিনকালেও কোনো লেনাদেনা নেই তার। এমন মহান ব্যক্তির খোঁজে রয়েছে আয়েশা সিদ্দিকা আদর, ওরফে পারিসা। আয়েশার কথাটা শুনে কাকুলি একটু থমকে যায়, তারপর ঠোঁট বাঁকিয়ে তাকায় তার দিকে। আয়েশার চোখে তখনও অদ্ভুত এক আত্মবিশ্বাস, যেন সে মনে মনে এমন একজন মানুষকেই এঁকে রেখেছে যার সঙ্গে তুলনা করার মতো কেউ নেই।
কাকলি পিঠে খাওয়া কিলের জায়গাটায় হাত দিয়ে ঘষতে ঘষতে বিরক্ত মুখে বলে, বুঝছি, তোর জামাই হবে দুনিয়ার সেরা ভদ্রলোক। এমন ভদ্রলোক যে হাঁটলে মানুষ রাস্তা ছাড়ে, কথা বললে সবাই চুপ মাইরা শোনে। আয়েশা নিজের মেকআপ ঠিক করতে করতে বলে, এইটাই তো চাই, ভদ্রগিরিতে পিএইচডি করা জামাই। মা খালারা এখন চল, আসরের আজান দিব। তোর প্রতিদিন বোরকা একবার খোলা আবার বাইরে যাওয়ার সময় পরার চক্করে এই ফাঁকা জায়গায় আসা লাগে। এমনিতেই দেশের অবস্থা ভালো না, এত খুন খারাপি হইতাছে, কখন না জানি। জান্নাতির বলতে দেরি, কিন্তু তাদের দিকে কিছু সংখ্যক লোক তেড়ে আসতে দেরি করে না। কার্জন হলের পেছনের সরু পথটা ধরে 10-12 জন লোক দৌড়ে আসতে থাকে। প্রত্যেকের হাতেই চকচকে ধারালো অস্ত্র, কারো হাতে চাপাতি, কারো হাতে ছুরি, তাদের চোখে মুখে হিংস্রতারা। সামনে একজন লোক প্রাণপণে দৌড়াচ্ছে, মনে হচ্ছে সে বাঁচার জন্য শেষ শক্তিটুকু দিয়েই ছুটছে। তার শরীরের বিভিন্ন জায়গায় কাটা দাগ, জামা রক্তে ভিজে গাঢ় হয়ে গেছে। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা আয়েশা, কাকুলি আর জান্নাতি মুহূর্তেই পাথরের মতো জমে যায়। ভয় এমনভাবে শরীরকে গ্রাস করে যে দৌড় দেওয়ার শক্তিটুকু যেন হারিয়ে বসেছে তারা। সামনের লোকটা হঠাৎই দিক বদলে সরাসরি আয়েশার দিকে ছুটে আসে। মুহূর্তের মধ্যেই সে আয়েশাকে খপ করে ধরে ফেলে এবং গলায় ছুরি ঠেকিয়ে দাঁত চেপে বলে, আর আগাইবি না, নাইলে এই মেয়েটা কিন্তু শেষ। তার কণ্ঠে এমন হুমকি ছিল যে তাড়া করে আসা লোকগুলো এক লহমায় থেমে যায়। বাতাসে থমথমে নীরবতা নেমে আসে। আয়েশার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে। তার পুরো মুখ নেকাবে ঢাকা, পর্দার আড়ালে শুধু দুটো চোখ দেখা যায়, ভয়ে, আতঙ্কে আর অশ্রুতে ভরা। আস্তে আস্তে চোখ বন্ধ করে মনে মনে বলতে থাকে সে, এতদিন আব্বাজানের কথা শুনি নাই, শয়তানি কইরা ঘুরছি। বাসা থেকে বোরকা পরে বের হইয়া মাঝ রাস্তায় এসে বোরকা খুললে নায়িকাগো মতো ঘুরছি, আবার বাসায় যাওয়ার সময় ভদ্র মাইয়া সাচ্ছি। এটার শাস্তি এত তাড়াতাড়ি পামু ভাবি নাই। হে খোদা, আব্বাজানরে সরি কইবার সুযোগও দিলেন না। আব্বা গো। চোখের পানি জমে যখন দৃষ্টি ঝাপসা হয়ে আসে, ঠিক তখনই আয়েশা অনুভব করে তার শরীরটা ঘুরে উঠছে, যেন কেউ তার কোমর জাপটে ধরে তাকে ঘুরিয়ে হালকা নিচু করে ঝুঁকিয়ে রেখেছে। হঠাৎ এমন ঘোরানোর ফলে আয়েশার মাথাও হালকা চক্কর দিয়ে ওঠে। চোখ বন্ধ করে ফেলে সে। কিছুক্ষণ দম নিয়ে ভয়ে ভয়ে ধীরগতিতে চোখ মেলতে থাকে সে। চোখ খুলতে দেখে একজন যুবক তাকে শক্ত করে ধরে রেখেছে। তার চোখে গাঢ় সুরমা, ঠোঁটের নিচে স্পষ্ট একটা বাদামি তিল। উজ্জ্বল শ্যামবর্ণের লোক, বেশ আকর্ষণীয় দেখতে, 90 দশকের সালমান শাহ একদম। আয়েশার মন একটুর জন্য অন্যদিকে ঘুরবে, ঠিক সেই মুহূর্তেই কারো গোঙানির আওয়াজে কর্ণপাত হয় আয়েশার। গোঙানি সূত্র খুঁজতে গিয়ে হুট করে সামনে তাকাতেই চোখ কপালে উঠে যায় আয়েশার। তার ডুপ্লিকেট সালমান শাহ বর্তমানে রঘু ডাকাতে পরিণত হয়েছে। এক হাতে তাকে রেখে আরেক হাতে সে ইতিমধ্যে রামদা চালিয়ে দিয়েছে আয়েশাকে জিম্মি করা লোকটার সিনা বরাবর। সব কিছু এত দ্রুত ঘটে যে আয়েশা বাকরুদ্ধ হয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে। যুবকটা মুহূর্তের জন্য আয়েশার দিকে তাকিয়ে থাকে। নেকাবের আড়ালে পুরো মুখ ঢাকা, শুধু দুটো জোড়া ভ্রু আর বাদামি চোখ দেখা যায়, কিন্তু ডান ভ্রুর শেষ প্রান্তে ছোট্ট একটা তিল স্পষ্ট। যুবকটি কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে আয়েশার পানে, যেন কিছু মনে রাখছে সে। তারপর হঠাৎই আয়েশাকে ছেড়ে দিয়ে সামনে পা বাড়ায়। হঠাৎ ছেড়ে দেওয়ায় আয়েশা ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। ব্যথায় শরীর কেঁপে ওঠে তার, কিন্তু চারপাশের পরিস্থিতি এমন যে অভিযোগ করার সুযোগও নেই। যুবকটি ধীর পায়ে সামনে এগিয়ে যায়, তার হাঁটার ভঙ্গিতেই ছিল ভয়ঙ্কর নিশ্চিন্ততা। সে দাঁত চেপে বলে, বাঘে ছুঁইলে 18 ঘা আর আমি ছুঁইলে 88। তারপর হুট করে আহত যুবকটির ওপর নিজের রামদা চালিয়ে দেয়, যা দেখে আয়েশা এবং তার বান্ধবীরা খুব জোরে চিৎকার করে ওঠে। রক্ত মাখানো হাতে যুবকটি তাদের দিকে তাকিয়ে ঠোঁটে আঙুল দিয়ে বলে, সাইলেন্স। তার তীক্ষ্ণ দৃষ্টি এতটাই ভয়ঙ্কর ছিল, মুহূর্তের মাঝে সব কিছু ঠান্ডা হয়ে যায়। তারা তিনজনও ভয়ে চুপসে যায়, কিন্তু চোখের সামনে এমন খুন খারাপি দেখলে যে কেন মানুষের মস্তিষ্ক ঘুরে যায়, যেমনটা আয়েশা এবং তার বান্ধবীদের সাথে হয়েছিল।
যার ফলে তারা চুপি চুপি উঠে পালিয়ে যায়। কিন্তু দিনের বেলা একজন লোককে এভাবে খুন করছে, কার এত বড় সাহস? পূর্বে মাতাল হয়ে হিসু করব দেয়ালে, মাতাল হয়ে হিসু করব দেয়ালে, শালা যা হবে দেখা যাবে কাল সকালে। মাতাল হয়ে হিসু করব দেয়ালে, যা হবে দেখা যাবে সব সকালে। নবাব, গান তো শেষ রে, তোগো কাটাকাটি শেষ হইল নাকি? অন্ধকারের মাঝে দাঁড়িয়ে খুব জোরে জোরে চেঁচাতে থাকে 27 বছর বয়সী বেশ লম্বা সম্বা একজন যুবক। হাতে এখনও টাটকা রক্ত লেগে আছে। এক হাতে সিগার, আরেক হাতে মদের বোতল নিয়ে কিছুক্ষণ আগেও নাচতে ব্যস্ত ছিল যুবকটি। কিন্তু গান শেষ হয়ে যায়, তার নাচে বিঘ্ন ঘটে। তার উপরে ছেলেগুলো কাজে বেশ অচল। বড় ভাই, হাঁপাইয়া গেছি মাইরি, খুব শক্ত। মদের বোতলটি নিচে খুব জোরে আছাড় মেরে নবাবের কান বরাবর কষি থাপ্পড় বসিয়ে দেয় তানভীর সরকার। তাজউদ্দিন সরকার ওরফে 80 দশকের ত্রাস পাগলা তাজের কলিজার টুকরো তানভীর সরকার, যাকে সকলে সরকার ভাই হিসেবেই চেনে। বাপ যেমন তেমন, ছেলে তার 3 কাঠি উপরে। একটা মানুষরে কাটতে পারছস না, কি কইরা খাবি জীবনে? দে রামদা দে। এই কানা, তুই সাথে আয়। আর বয়রা, তুই কামলারে সামলা। মামলা? কারে দিমু মামলা বড় ভাই? তানভীর সরকার খুব রাগান্বিত দৃষ্টিতে তাকায় বয়রার দিকে। এই একটাই হলো তার দলের আপদ, না ঠিকমতো কানে শোনে আর না ঠিকমতো তাদের কাজ করতে পারে। তানভীর সরকারকে রাখতে দেখে পাশ থেকে মাস্টার নবাব বয়রার মাথায় চাটি মেরে ওঠে। মামলা না রে বয়রার বাচ্চা, সামলা সামলা। বড় ভাই কইছে সামলাতে। বেশ জোরে জোরে চেঁচিয়ে বয়রার কান অবধি কথা পৌঁছাতে হয় নবাবের, না হলে তানভীর সরকার আজগরের সাথে সাথে তাদেরও 3 টুকরো করে ভাসিয়ে দেবে। তানভীর সরকার সুন্দর মতো পানিশমেন্ট রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সকলে চুপ হয়ে যায়, কারণ তারা জানে আগামী 3-4 ঘন্টা তানভীর সরকার আর এই রুম থেকে বের হবে না। কিন্তু এত ক্ষোভ, এত রাগ কিসের জন্য তানভীর সরকারের? মাত্র কয়েক ঘন্টা আগের কথা। 12 জন মিল্লা ধর্ষণ করছে আমার মাইয়ারে। 12 জন। ঢাকার করাইল থানা বস্তির মাঝে নিজের মেয়ের মৃতদেহ নিয়ে বুকফাটা আর্তনাদ করতে থাকে রিকশা চালক রফিক মিয়া। গত বৃহস্পতিবার তার একমাত্র মেয়ে ধর্ষণের শিকার হয়। মেয়েটার পরিণতি এতটাই ভয়ঙ্কর ছিল যে খুব বেশি সময় নিজের চোখ খোলা রাখতে পারেনি। সে রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পুলিশ তাকে বিচার করে নাই। আমারে মারছে তারা, আমার বুকের ধন কায়রা নিছে, পুলিশ কিছু করলো না তাগো। বস্তিবাসী চুপচাপ দাঁড়িয়ে রফিক মিয়ার আর্তনাদ শুনতে থাকে, কিন্তু কেউ তাকে সান্ত্বনা দিতে আসে না। আসবেই বা কীভাবে? প্রাণের ভয় তো সবারই আছে। মন্ত্রীপুত্রের সামনে কে দাঁড়াবে? তার উপরে একটা কাজের মেয়ের জন্য আদৌ কি কেউ আসবে লড়তে? সে কি পাবে বিচার? কিছুদিন আগে জনপ্রিয় অভিনেতা সরফরাজ খান আত্মহত্যা করার পর তার কিছু পাগলা ভক্তও আত্মহত্যা করে। নুরিকেও তাদের দলে ফেলে কেস বন্ধ করে দেওয়া হয়। যেহেতু নুরি সরফরাজ খানের বাড়িতে কাজের লোক হিসেবে নিয়োজিত ছিল, তাই তাকে তার পাগলা ভক্তদের কাতারে ফেলা হয়। কেস বন্ধ। এটা যে একটা ধর্ষণ ছিল সেটা সকলে জানার পর মুখে কুলুপাতে লোকজন। তাকেও সেই পাগলা ভক্তদের আওতায় ফেলে কেস ডিসমিস করা হয়। কিন্তু নুরির বাবা তো জানে তার মেয়ের পরিণতির কথা, আর কেনই বা এমন হলো সেটাও। আমার মাইয়া মরে নাই, তারা মারছে, 12টা জানোয়ার মিল্লা মারছে। রফিক মিয়ার গলা শুকিয়ে আসে, কিন্তু কেউ সামনে আসে না। ঠিক তখনই ভিড় ঠেলে একদল যুবক প্রবেশ করে বস্তির মাঝ বরাবর। তাদের মাঝে ধূসর রঙের শার্ট এবং জিন্স আর মাথায় রুমাল বাঁধা 27 বা 28 বছর বয়সী যুবক হেঁটে আসে। হাতে মোটা স্বর্ণের ব্রেসলেট আর এক হাতে মোটা আংটি। দেখেই বোঝা যাচ্ছে বড় পরিবারের ছেলে। কিন্তু রাত হওয়ায় আর বস্তিতে তেমন আলোর সুযোগ সুবিধা না থাকায় মুখ সহজে দেখা যাচ্ছিল না তার। যুবকটি এসেই রফিক মিয়ার সামনে দাঁড়ায়। আসসালামু আলাইকুম চাচা যান, মাফ করবেন আসতে দেরি হইল। রফিক মিয়া যুবকটির সালামের উত্তর না দিয়ে চুপচাপ হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। আসলে হচ্ছেটা কি? বনইরে আমার কোলে দেন,
আর কয়েক ঘন্টা অপেক্ষা করেন, আসতাছি। যুবকটি রফিক মিয়ার হাত থেকে নুরির লাশ নিজের কোলে নিয়ে নেয়, তারপর সামনের দিকে রওনা দেয়। সামনে পা বাড়াতেই রফিক মিয়ার টনক নড়ে। সে তার মেয়েকে কেন দিল? চিনে না, জানে না। আপনি কে বাবাজি? যুবকটি পেছন ফেরার সাথে সাথে হঠাৎ করেই বিজলি চমকে উঠল। তার মুখ স্পষ্ট দেখা যায়। পাশে থাকা কিছু লোক তাকে দেখা মাত্রই চিনে ফেলে। তানভীর সরকার। তানভীর সরকার কোনো কথা না বলেই চুপচাপ সামনে এগিয়ে যেতে থাকে। রফিক মিয়ার সামনে পা বাড়াতে নিলেই পাশ থেকে একজন হাত চেপে ধরে। আরে ছাড়, আমার মায়েরে নিয়ে যাইতাছে। চাচা চুপ থাকেন, আপনার মায়ের এখন বিচার পাইব। মানে? এটা তানভীর সরকার, বিশ্ববিদ্যালয়ের ভিপি। একটা ভিপি আমার মায়ের বিচার করব কেমনে? ভিপি তো তার আসল পরিচয় না চাচা, ওটা তো এমনি। তাইলে কেডা এরা? সরকার ভাই, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন সরকারের পোলা। সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিনের নাম শুনতেই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় রফিক মিয়া। কারণ সে শুধু প্রধানমন্ত্রী হলেও হতো, কিন্তু সেটা তো তার আসল পরিচয় নয়। ৮০ দশকের ত্রাস পাগলা তাজ এবং এখন সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন সরকার। উদ্দিনকে প্রায় সকলেই চিনতেন, কিন্তু প্রকাশ্যে কেউ কিছু বলতে পারতেন না। অবশ্য এর দুটো কারণ রয়েছে। প্রথমটি হলো সে নিজে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার ছিল, আর দ্বিতীয়টি হলো ছেলের জন্য নিজের সমস্ত পাপ কাজকে বিসর্জন দেওয়া। এখন সে শুধুমাত্র সাধারণ মানুষ। ঢাকা শহর থেকে ২ ঘন্টা সময় অতিবাহিত হয়ে যেতে হয় আরশিনগরে, যেখানে বর্তমানে একজন সাধারণ মানুষের মতোই সরকার বাড়িতে দিন কাটায় তাজউদ্দিন সরকার। এই ১৯ শতাব্দীর দিকে পাগলা তাজের নাম যখন বিলুপ্তির দিকে, তখন সরকার ভাইয়ের নাম আন্ডারওয়ার্ল্ডে জাগ্রত। বাপের সাম্রাজ্যের বেতাল বাদশাহ সরকার ভাই, যার নেটওয়ার্ক নিজ দেশ থেকেও বাইরেও রয়েছে। সে সময় তার নেটওয়ার্ক এতটাই কড়া ছিল, সে যে সরকার ভাই এটা তার নিজের পরিবারও জানত না। সময়টা ১৯৯৬ সালের দিকের। ঢাকার এক ভাগ যখন নয়া ঢাকা নিয়ে আনন্দ মেতেছিল, ঠিক তখনই আরেক ভাগ ছিল অন্ধকার জগতে, যাকে মাফিয়া জগতও বলা হতো। খুন, আহাজারি, মারামারি, চাঁদাবাজি, টেন্ডার দখল, ছাত্র রাজনীতি, এলাকা এলাকায় প্রভাব বিস্তার ছিল সে সময়কার মাফিয়া বা সহজ ভাষায় বলতে গেলে মাস্তানদের প্রধান কাজ। ঢাকার এক এক ভাগ ছিল তখন বিভিন্ন সন্ত্রাসীদের দখলে। চকবাজার ছিল কালু মাস্তানের দখলে, পুরান ঢাকা ছিল কালা বাদশার দখলে, আফতাবনগর ছিল জিল্লু মাস্তানের দখলে, শ্যামবাজার ছিল কানকাটার রমজানের দখলে, সূত্রাপুর ছিল বয়রা মফিজের দখলে। কিন্তু এরা সবাই ছিল সরকার ভাই ওরফে তানভীর সরকারের দখলে। আতঙ্কের আরেক নাম ছিল সরকার ভাই। বিশ্ববিদ্যালয়ের ভিপি পদে নিযুক্ত থাকলেও তাকে ভিপি কম মাফিয়াদের গডফাদার হিসেবেই ধরা হতো, কিন্তু সহজে কেউ মুখ খুলত না। এক পাপের সাম্রাজ্যের বেতাল বাদশাহ সরকার ভাই। তার সব থেকে বড় ভয় ছিল বাবার কাছে নিজের আসল পরিচয় প্রকাশ পাওয়া। ১৯ শতাব্দীর আরেক আকর্ষণের বিষয় ছিল নাইট ক্লাব, যেখানে তরুণ তরুণী থেকে শুরু করে বড় বড় মিডিয়া পার্সন এবং উচ্চবিত্ত পরিবারের সদস্যরা এসে সময় কাটায়। কেউ কেউ ডান্স ফ্লোরে সে সময়ের হাত থ্রোব নায়ক গোবিন্দার গানে কোমর দুলাতো, আবার কেউ কেউ ডিস্কো ডান্সার গানের জন্য পাগল হয়ে থাকতো। 7 ফ্লোরে ডান্স ফ্লোরে মন্ত্রীপুত্র এবং তার 11 জন বন্ধ মদ্যপান এবং নারীদের সঙ্গে নাচের তালে তালে থাকে। সেখানে আরও অনেক প্রভাবশালী ব্যক্তির সন্তানরা ডান্স করতে থাকে। নাচের এক পর্যায়ে মাস্টার নবাব একটি মেয়ের পেছনের আপত্তিকর জায়গায় চিমটি কাটে, সাথে সাথে তার গাল বরাবর চর বসিয়ে দেয় মেয়েটি। বন্ধ হয়ে যায় সকলের নাচ। ইউ স্কান্ডাল, থাপড়ে দাঁত ফেলে দেব। গালে হাত দিয়ে নবাব তানভীর সরকারের পানে তাকায়। বড় ভাই, দাঁত ফালাইয়া দিব কইছে। তানভীর সরকার সিগার মাটিতে ফেলে পা দিয়ে পিষতে থাকে, তারপর আলোর মাঝে চলে আসে। তাকে দেখা মাত্র গুঞ্জন শুরু হয়ে যায়। হবেই না কেন? সাধারণ মানুষ তাকে তেমনভাবে না চিনলেও
ধনী ব্যক্তিরা সকলে চিনে তাকে। তাদের ব্যবসা করতে সরকার ভাইয়ের প্রোটেকশন দরকার হয়, সে সুবাদে তাদের ছেলেমেয়েরাও চিনে তাকে। সামান্য চিমটির লাগা দাঁত ফেলাবি, ধর্ষণ করলে কি করতে? মেয়েটি নিজের আধুনিক পোশাক ঠিক করতে করতে বলে, জানে মেরে দিতাম। তানভীর সরকার কিছুক্ষণ চুপ থাকে, তারপর চোখে থাকা কালো চশমা খুলে ফু দিয়ে আবারও পরে ফেলে। নবাব, জি বড় ভাই, আমার একটু নাচতে মন চাইতেছে। মিঠুনদার ডিস্কো ডান্স লাগা আর ডান্স ফ্লোর ফাঁকা কর। আগে বড় ভাই। এই কাল্লা চোরা, ডান্স ফ্লোর ফাঁকা কর। ওই জাম্বু, তুই মালগুলারে সামলা। নির্দেশ পাওয়া মাত্রই ডান্স ফ্লোর ফাঁকা করা হয়, তারপর এক এক করে সকলে বিদায় করা হয়। কিন্তু সকলে গেলেও সেই 12 জনকে যেতে দেওয়া হয় না, তাদের জাম্বু আটকে ফেলে। জাম্বু যখন তাদের আটকে ফেলে তখনই তারা বুঝে যায় এখন তাদের সাথে কি হতে যাচ্ছে। জাম্বু এসে তানভীর সরকারের পাশে দাঁড়ায়। বড় ভাই, মালগুলো রেডি। আমার রামদা কার কাছে? বড় ভাই, নবাবের কাছে। পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে 12 জনের সামনে গিয়ে দাঁড়ায় তানভীর সরকার। নবাব, এই লন ভাই। তানভীর সরকার যখনই রামদা হাতে নিয়ে সামনে দাঁড়ায় 12 জনেই ভয় পেতে থাকে। স্যার প্লিজ ছেড়ে দিন, যত টাকা লাগে আমার ড্যাডি দিবে। এমপি পুত্রের টাকা দেওয়ার কথা শুনে এক ব্রু হালকা কুচকালো তানভীর সরকারের। আমারই কি তোর ফকিন্নির পুত মনে হয় রে? স্যার একটু তো আবেগ দিয়ে ভাবুন, তোর আবেগের উপরে আমি মূর্তি। কথা শেষ হতে দেরি, মন্ত্রীপুত্রের বুক বরাবর লাথি মারতে দেরি হয় না তানভীর সরকারের। তারপর রামদা দিয়ে তার পা বরাবর এক কোপ বসায়, যেটা দেখে বাকি 10 জনের পিলে চমকে ওঠে। তানভীর সরকার রক্তাক্ত রামদা কাঁধে নিয়ে বাকিদের সামনে দাঁড়ায়। বল, কার পা আগে কাটবো? যেহেতু মরবি, তোগো আখের ইচ্ছা পূরণ করা হবে। জলদি বল। বাইরা 10 জনই তানভীর সরকারের পা চেপে ধরে। এতজন একসাথে পা চেপে ধরায় হালকা নড়ে ওঠে তানভীর সরকার। হালারা আস্তে ধর, এমনি যে হিজড়ারাও পা ধরে টানে না টাকার জন্য। ভাই আমাদের প্লিজ মাফ করে দেন। মাফ চাস? জি ভাই। নুরিরে মারছিলি কেন? নুরির নাম শুনতেই সকলের মুখের আকৃতি পরিবর্তন হয়ে থাকে, কারণ তারা তাকে কেন মেরেছিল এটার পিছনে যে রহস্য আছে সেটা যদি একবার বের হয় পুরো দেশে হইচই পড়ে যাবে। 12 জন যে যার মুখের দিকে তাকায়। যেহেতু কইবি না সেহেতু মর। না ভাই, বলছি ভাই, বলছি। জলদি। নায়ক সারফরাজ খানকে খুন করতে দেখে নুরি, তাই আমরা। মানে সে আত্মহত্যা করে নাই? জি না ভাই। খুল্লা বল। রবি চৌধুরী আস্তে আস্তে বলা শুরু করে সেই ভয়ানক রাতের কথা, যখন 17 জন মিলে নায়ক সারফরাজ খানকে খুন করে। এই খুন ছিল পরিকল্পিত। নায়ক সারফরাজ খানের জন্য বেশিরভাগ হিরোদের ছবি চলতো না, তাই ডিরেক্টররা তার পেছনে লাইন দিয়ে থাকতো। কিন্তু একা মানুষ এতজনকে স্কেডিউল করা সম্ভব হচ্ছিল না, যার ফলে বেশিরভাগ ডিরেক্টরই তার উপর ক্ষুব্ধ। সে সময় আরেকটা স্ক্যান্ডাল বের হয়, নায়ক সারফরাজ খানের বউর সাথে ডিরেক্টর আব্বাস ব্যাপারীর প্রেম চলছে, কিন্তু সেটা গুঞ্জন হিসেবেই রয়ে যায়। দিন যত যায় তাদের প্রেম তত গভীর হয়। সারফরাজ খান একদিন তাদের হাতে নাতে ধরে, তারপর থেকে শুরু হয় তাকে দুনিয়া থেকে সরানোর পরিকল্পনা। মন্ত্রীপুত্র তখন সারফরাজের বউয়ের প্রেমে অন্ধ, তাই ডিরেক্টর চালাকি করে তাকে এই ফাঁদে ফেলে। রাত যখন গভীর, পুরো দেশ যখন ঘুমে আচ্ছন্ন, তখন 17 জন মিলে নায়ক সারফরাজকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। পরের দিন এটা আত্মহত্যা বলে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। সব কিছু যখন স্বাভাবিক, তখন কাজের মেয়ে নুরি নায়কের বউকে মন্ত্রীপুত্রের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে, তাদের পাপের কথাগুলো শুনে ফেলে। সাথে সাথে সে চলে যায় থানায়, কিন্তু সেটি ছিল কাল। থানা থেকে তাকে প্রোটেকশন দেওয়ার নাম করে 12 জন নরপিশাচের হাতে তুলে দেওয়া হয়। তারপর সেই বাড়ির ওই ছাদ থেকে তার লাশ ফেলে দেওয়া হয়। সকালে যখন ধারণা করছিল এটা নায়ক যাওয়ার ফলে আবেগে আত্মহত্যা, ঠিক তখনই রিক্সা চালক জানায় এটা ধর্ষণ, কারণ তিনি নিজে রিক্সা চালিয়ে মেয়েকে থানায় দিয়ে আসেন, যাওয়ার সময় সব কথাও শোনেন। তখন রফিক মিয়াকে থানায় নেওয়া হয়।
এবং তাকেও মারধর করা হয়, কেস ডিসমিস করা হয়। নীরব দর্শকের মতো রবি চৌধুরীর কথাগুলো শুনতে থাকে তানভীর সরকার। একটা প্রতিভাবান মানুষকে এভাবে চিরনিদ্রায় পাঠানো হয়, তাও কতটা কষ্ট দিয়ে, সেটার কথা ভাবলেই চোয়াল শক্ত হয়ে আসে তার। নবাব, জি বড় ভাই, দরজা লাগা, একটু কাজ আছে। ডান্স ফ্লোরের দরজা লাগানোর সাথে সাথে ভিতরে শুরু হয়ে যায়। কিছু মানুষের আর্তনাদ ভেসে আসতে থাকে। এই আর্তনাদ যেন শান্তির আর্তনাদ। তাদের সকলের লাশ নিয়ে যাওয়া হয় সরকার ভাইয়ের লোক সমাজ থেকে দূরে, পোড়াবাড়ির ঠিক মাঝ বরাবর, মাটির নিচের অন্ধকার ঘরে। তারপর শুরু হয় কাটাকাটির খেলা। কিন্তু আফসোস ছিল, মূল হোতা গায়েব। 11 জনকে তো শিক্ষা দেওয়া হয়েছিল, কিন্তু মূল হোতা গায়েব ছিল। নুরিকে দাফন করে থানায় গিয়ে বাকি 5 জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। পুলিশ তানভীর সরকারকে দেখেই বাপ করে মামলা নিয়ে নেয় এবং পুরো গণমাধ্যমে সারফরাজ খানের মৃত্যুর আসল ঘটনাও বেরিয়ে আসে। কিন্তু মূল হোতা তখনও ধরাছোঁয়ার বাইরে ছিল, যাকে শেষমেশ ঢাকা কার্জন হলে খুঁজে পাওয়া যায়। বর্তমান লাশটা গায়েব কর নবাব, কেউ দেখছে? না বড় ভাই, এই 3টা সেমরি ছাড়া আর কেউ দেখে নাইকা। নবাবের কথা শুনে পেছনে ফিরে তাকায় তানভীর সরকার। কেউ নেই, জায়গা ফাঁকা। কড়া চোখে নবাবের দিকে তাকায় সে। বোরখাওয়ালি কই? বড় ভাই, শিওর আপনার ভয়ে ভাগছে। তানভীর সরকার নিজের পাঞ্জাবিতে রামদাতে লেগে থাকা রক্তকণাগুলো পরিষ্কার করতে থাকে। তারপর কানাবয়রার দিকে তাকায়। তানভীর সরকার তাকানোর সাথে সাথে কানাবয়রা এসে তার পায়ে পড়ে যায়। বড় ভাই, 1 সপ্তাহের মধ্যে 3 সেমরির খবর বাইর করবো, কসম মাইরি। 3টা না, একটা জোড়া ব্রুওয়ালা, চোখের নিচে ছোট তিলওয়ালি বোরকা পরা সেমরির। সরকার ভাই গল্পটি লেখিকা নতুন করে লিখতে শুরু করেছেন। আগের যে পার্টগুলো দেওয়া হয়েছিল সেগুলো নতুন প্লটে কোনো না কোনো অংশে ব্যবহার করা হবে। এবং দুঃখিত, প্রথমে হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হবে, কারণ প্রথম অংশটুকু সূচনা পর্ব ছিল এবং আয়েশার বক্তব্য থেকে নতুন পর্বটি শুরু হয়েছে।